আওয়ামী লীগ আবার ফিরবে, সেটাও আবার ভয়ঙ্কর রূপে, জানিয়ে দেশ জুড়ে শুরু হয়েছে ব্যাপক আলোচনা সমালোচনা। 7 মাস ক্ষমতা আসছে, ক্ষমতা আসার পরে এই সরকার আমরা দেখতে পাই এই 7 মাসের মধ্যে আইন শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি ঘটেছে। আওয়ামী লীগকে পুনর্বাসন করতে রিফাইন্ড আওয়ামী লীগ গঠনের ষড়যন্ত্র চলছে। এই বিষয়ে সমঝোতার জন্য ছাত্র নেতাদের উপর চাপ দেওয়া হচ্ছে। আমি আজকে বলে দিলাম, নাইলে আপনারা বলবেন যে আমি আপনাদের সতর্ক করিনি। এই ঈদের আগেই দেখবেন ভাই রমজান মাসে বড় একটা চমক দেখতে পারবেন আওয়ামী লীগের। হাটে হাঁড়ি ভেঙে দিলেন তিনি, ব্যাপারটাকে ফাঁস করে দিয়েছেন যে আওয়ামী লীগকে ফেরানোর প্রেসক্রিপশন এসে গেছে ইন্ডিয়া থেকে এবং যুক্তরাষ্ট্র থেকে। আওয়ামী লীগকে ফেরানোর প্রেসক্রিপশনে কাজও শুরু করে দিয়েছে বাংলাদেশ সরকার। ইউনূসের যে সিদ্ধান্ত বাংলা সরকারের, এই সিদ্ধান্তে নিশ্চিত ঘুম হারাম হয়ে যাবে আসিফ, নাহিদ, মাহফুজ, সার্জিস, হাসনাত, আবু বাকের, হান্নান মাসুদ, এই লেভেলের যারা খেলোয়াড় আছেন। 12 ঘন্টার আলটিমেটাম সমন্বয়কদের দল কিংবা ডক্টর ইউনূস তিনি যদি পদত্যাগ না করে তাহলে সমন্বয়কদের দল নিষিদ্ধ করতে হবে। হঠাৎ করে মির্জা ফখরুল তিনি কেন এই ঘোষণা দিলেন? আসসালামু আলাইকুম দর্শক, আরো একটি নিউজ ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। দর্শক, আজকের ভিডিওটা কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট হতে যাচ্ছে, কারণ আজকের ভিডিওটির শুরুতে আমি আপনাদেরকে কয়েকটি শিরোনাম দেখিয়েছি, কয়েকটি ভিডিওর কিছু অংশ দেখিয়েছি। সেই অংশকৃত ভিডিওগুলোর ফুল ভিডিওগুলো কিন্তু এখন আপনাদের সামনে প্লে করা হবে। আপনারা বুঝতে পারবেন এবং জানতে পারবেন যে বর্তমান বাংলাদেশের পরিস্থিতি কি এবং বাংলাদেশকে নিয়ে ইন্ডিয়ার মতো দেশ, আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত কি কি গুজব ছড়াচ্ছে সেটা কিন্তু জানতে পারবেন। এবং অন্তর্বর্তীকালীন সরকারকে নিয়ে এখন বর্তমান সময়ে অনেক বেশি ধোঁয়াশা তৈরি হয়েছে। সেনা প্রধানকে নিয়েও কিন্তু বর্তমান সময়ে অনেক বেশি সমালোচনা হচ্ছে। হ্যাঁ দর্শক, এই সবকিছুই কিন্তু আপনারা জানতে পারবেন এবং বুঝতে পারবেন। আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন। আর ভিডিওটি শুরু করার আগে ছোট্ট করে একটি রিকোয়েস্ট থাকবে, আপনি যদি প্রথমবারের মতো আমাদের এই ছোট্ট চ্যানেলটিতে এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে আসা বেল আইকনটি অন করে রাখবেন। সো দর্শক, আর আপনাদের সময় নষ্ট না করে সর্বপ্রথম আমরা কিছু গুরুত্বপূর্ণ প্রতিবেদন দেখে নেব। খেলা কি শুরু হয়ে গেছে, ইন্টারন্যাশনাল খেলা শুরু হয়ে গেছে। আমি বলি নাই যে এই ঈদের আগেই দেখবেন ভাই রমজান মাসে বড় একটা চমক দেখতে পারবেন আওয়ামী লীগের বাংলাদেশে পুনরায় ফিরে আসার জন্য। কি দেখলেন তো ভাই, শোনেন আরো আছে। আমাদের বাংলাদেশের সেনা প্রধান মিস্টার ওয়াকার তিনি বা তাকে দায়িত্ব দেওয়া হয়, বিশেষ করে কে দায়িত্ব দেয়? আপনার জাতিসংঘ থেকে। জাতিসংঘ থেকে সুপার ডুপার একটা পাওয়ার দেওয়া হয় আমাদের বাংলাদেশের সেনা প্রধানকে, এবং তিনি আপনার স্বাধীনতার দল, সার্বভৌমত্বর দল আওয়ামী লীগ বা শেখ হাসিনাকে পুনরায় বাংলাদেশের নির্বাচনে অংশগ্রহণ করাতে চায়। শুধু এটাই না, এই সরকারের মানে কোন সরকারের? ডক্টর ইউনূসের সরকারের যে পতনের ঘন্টা বেজে গেছে ভাই, এটা আমার কথা না, এটা হচ্ছে বিপিনুরের কথা। শুনেন ভাই বিপিনুরের বক্তব্য থেকে। এই সরকার তাদের পতনের ঘন্টা ধ্বনি শুনতে পাচ্ছে, যে কারণে তো এই সরকারও এখন সেইভাবে উন্মাদের মতো ভিন্ন মত এবং বিরোধী দলের মানুষের উপরে হামলা মামলা করছে। তাদের রাজনৈতিক কর্মসূচি করতে দিচ্ছে না, প্রশাসন দিয়ে বাধা দিচ্ছে। জনগণ রাজপথে নামা শুরু করছে, প্রতিবাদ শুরু করছে, এবং সেই প্রতিবাদ আন্তর্জাতিক পরিসরে পরিমণ্ডল থেকেও ইতিমধ্যেই শুরু হয়েছে। আপনাদেরকে আমেরিকা নিষেধাজ্ঞা দিচ্ছে, আপনাদের কারণে রাষ্ট্রের আইন শৃঙ্খলা বাহিনী বিতর্কিত হচ্ছে। এখন রাষ্ট্রের আইন শৃঙ্খলা বাহিনীও চাচ্ছে না এই সরকার ক্ষমতায় থাকুক। কি শুনলেন তো, শুনলেন? এখন এই অন্তর্বর্তীকালে সরকারের অধীনে যে বা যারা আছে এদের সবকটার কি 12টা বেজে গেছে। অন্যদিকে আপনার কি বলে মানে মিডিয়ার সামনে আইসা আসিফ মাহমুদ নাটক শুরু করছে। নাটক কি নাটক দেখেন ভাই ভিডিওটা। সেনাপ্রধানের দিক থেকে মূল ভেটোটা ছিল যে ডক্টর মোহাম্মদ ইউনূস কেন, ওয়াই নট এনি আদার পার্সন। ডক্টর মোহাম্মদ ইউনূস নামে মামলা আছে, তিনি একজন কনভিক্টেড পার্সন। একজন কনভিক্টেড পার্সন আসলে কিভাবে দেশের প্রধান উপদেষ্টা হতে পারে? আওয়ামী লীগ একটা লোককে একেবারেই দেখতে পাচ্ছেন, এবং বাংলাদেশে তো আলটিমেটলি 30-40% পিপল আওয়ামী লীগকে সাপোর্ট করে। এই 30-40% পিপলের মতামতের বিরুদ্ধে গিয়ে একটা লোককে প্রধান উপদেষ্টা করা উচিত? সেনাপ্রধান লাস্ট আমাদেরকে বলেছিল যে আমি বুকে পাথর চাপা দিয়ে এই সিদ্ধান্তটা মেনে নিচ্ছি। নাটক দেখছেন এদের নাটক দেখছেন? শুনেন, এদের নাটক কখনো শেষ হবে না। মানে মাস্টার মাইন্ড কত প্রকার এবং কি কি, বর্তমান এরা আসলে পাগল হয়ে গেছে। অন্য কুত্তায় আছে না, অন্য কুত্তা, যেমন আপনার ভাদ্র মাসে দেখবেন যে কুত্তা পাগল হয়ে যায়, অন্য হয়ে যায়, মানে কারে থুইয়া কারে কামড়াইবো, কি থুইয়া কি করবো দিশা পায় না। আপনার মানুষ পাইলে মানুষ কামড়ায়, আপনার কি বলে যদি জিনরে পাইতে ভাই জিনরে সুতা কামড়াইতো।
বর্তমান এই অন্তর্বর্তীকালে সরকারের অবস্থা ঠিক এরকম হয়ে গেছে। যখন নাকি দেখলো যে বাংলাদেশের সেনাবাহিনীর প্রধান তিনি আসলে শেখ হাসিনাকে বা আপনার কি বলে আওয়ামী লীগকে বাংলাদেশে পুনরায় প্রতিষ্ঠিত করতে চায়, সেই এদের মনে করেন পাছার ভিতরে যত কটা লুম আছে সব কটা মনে করেন আপনার কি বাতাসের মতো ঝরে পড়া মনে করেন শুরু করছে। এবং সেই থেকেই এরা মনে করেন আপনার মিডিয়ার সামনে আইসা এই ধরনের গাঁজাখুরি মনে করেন বক্তব্য রাখে। বোঝেন নাই একটা মানুষ মানে মরণকে কতটা ভয় পায় যদি আপনি দেখতে চান, তাহলে আমি বলবো ভাই আপনি এই আসিফ মাহমুদের এই ভিডিওটা দেখেন, তাহলে বুঝে যাবেন যে মাস্টার মাইন্ড কত প্রকার এবং কি এবং মৃত্যু যখন নাকি মানুষের মানে সামনাসামনি হয়, ফেস টু ফেস হয়, তখন মানুষের চেহারাটা কিংবা মুভমেন্টগুলো আসলে কিরকম হয়। তাহলে আশা করি আপনারা এই আসিফ মাহমুদের এই ভিডিওটা দেখে সম্পূর্ণ বুঝে যাবেন এদের আসলে ঘুম হারাম হয়ে গেছে। শেখ হাসিনা 26শে মার্চই দেখবেন ইনশাল্লাহ বাংলাদেশে ফিরতেছে। এদের খেলা অবাক। দর্শক বন্ধুরা, যাই হোক, বাকিটা আপনাদের ব্যক্তিগত মতামত অবশ্যই জানিয়ে যাবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। ডক্টর মোহাম্মদ ইউনূসের যে সিদ্ধান্ত বাংলা সরকারের, এই সিদ্ধান্তে নিশ্চিত ঘুম হারাম হয়ে যাবে আসিফ, নাহিদ, মাহফুজ, সার্জিস, হাসনাত, আবু বাকের, হান্নান, মাসুদ, এই লেভেলের যারা খেলোয়াড় আছেন তাদের অনেকেরই। আর এই ঘুম হারাম করার পেছনে দুইটা সিদ্ধান্ত খুবই প্রবলভাবে তাদেরকে ইফেক্ট করতে যাচ্ছে। একটা হচ্ছে আওয়ামী লীগকে নিষিদ্ধের কোনো পরিকল্পনা সরকারের নেই, তবে অপরাধী যারা তাদের বিচার হবে। এটা তাদের জন্য একটা বড় ধাক্কা। এই ধাক্কার পরপর আরেক ধাক্কা আসতেছে যে এনসিপি এই স্বল্প সময়ে রাজনৈতিক দল গঠনের আগে এবং পরে বাংলাদেশের প্রত্যেকটা বড় যে রাজনৈতিক দল আছে, বিশেষ করে বিএনপি, তাদেরকে যথেষ্ট খোঁচাই ফেলছে। আপনি ফেসবুকে এখন যখন দেখবেন সমন্বয়কদের যে কোনো পোস্টে 1,500 5,000 কমেন্ট হোক, এর মধ্যে 30% 40% কমেন্ট কিন্তু বিএনপি এবং জামাতের নেতাকর্মীদের আছে, বাকিগুলো আওয়ামী লীগের হয়তো বা হতে পারে। এখন কেন? ওই যে জনাব তারেক রহমান সহ বিএনপি সহ জনাব বেগম খালেদা জিয়ার বাসার সামনে থেকে একটা বালুর ট্রাক যে বিএনপি চলাতে পারে নাই, একটা ব্যানার ধরার জন্য 6 জন লোক পায় নাই, এরা যখন এই ধরনের অধ্যত্বপূর্ণ কথা বলছে, স্বাভাবিকভাবে বিএনপি বিষয়গুলোকে হজম করে নাই। এখন এদের পাওয়ারটা আনটিল কতক্ষণ, যতক্ষণ ডক্টর ইউনূস সরকারে আছেন, এটা মনে রাখেন। এরা নিজেরা নিজের যে এনসিপি কালকে মারামারি করছে, বৈষম্য বিরোধীদের সাথে এদের মারামারি হচ্ছে, এদেরকে মানুষ মারতেছে, বিভিন্ন জায়গায় নেতৃত্বের কারণে বিভাজন তৈরি করেছে, প্রাইভেটের মধ্যে বিভাজন হয়ে গেছে। এই জিনিসগুলা যখন ডক্টর ইউনূসের এই সরকার সরে যাবে, তখন আর সার্জিস চাইলে র্যাবের হেলিকপ্টার চড়তে পারবে না, সিট যতই খালি থাকুক। চাইলে এদের জন্য সরকারি বাস রিকুইজিশন করে এদের পার্টির প্রোগ্রামে আসবে না, চাইলে এদেরকে পেছন থেকে বড় লোকেরা টাকা করে দেবে না। তখন এরা রাজনৈতিক কর্মকাণ্ড মুখ থুবড়ে পড়বে। আর এর মাঝখানে বড় ধাক্কা হচ্ছে আরেক সিদ্ধান্তে। ডক্টর মোহাম্মদ ইউনূস বলছেন যে এই অন্তর্বর্তী সরকার কোন দাবির প্রেক্ষিতে, কোন দাবি, আওয়ামী লীগের বিচারের দাবি হোক, শেখ হাসিনার বিচারের দাবি হোক, সংস্কারের দাবি হোক, অথবা আরো যে কোনো দাবি হোক, গণপরিষদ নির্বাচনের দাবি হোক, কোন দাবির প্রেক্ষিতে নির্বাচনকে বিলম্বিত না করে নির্ধারিত সময়ে নির্বাচন অনুষ্ঠানের অঙ্গীকার করেছে। আমরা ডক্টর ইউনূসের যে অঙ্গীকার দেখেছি যে ডিসেম্বরে তিনি নির্বাচন দিতে যাচ্ছেন। আর এই কথাগুলো গতকালকে বলছিলাম যে ডক্টর কমফোর্টিরোর নেতৃত্বে ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের একটা প্রতিনিধি দলের সাথে তিনি বলেছেন। আর প্রধান উপদেষ্টা প্রেস উইং বলছে রাজনৈতিক দলগুলো যদি নির্বাচনের আগে সীমিত আকারে সংস্কার চায়, তাহলে ডিসেম্বরে অনুষ্ঠিত হবে, বৃহত্তর চাইলে আগামী বছর জুনের মধ্যে। তবে বিএনপি, অন্যান্য দলগুলো সবাই ডিসেম্বর, ফাইনালি সেনা প্রধানের সম্ভাব্য যে তারিখ দিয়েছেন ডিসেম্বর, সবকিছু মিলিয়ে ডিসেম্বর অথবা মার্চ ধরে রাখেন, জুন পর্যন্ত যাবে না। তো এই যে অল্প সময়ের মধ্যে এনসিপির রাজনৈতিক কর্মকাণ্ড, সারা বাংলাদেশে তাদের দল গঠন কেমনে হবে? গতকাল আমরা পটুয়াখালীতে যে দৃশ্যপট দেখেছি যে গত 7 মাস কারোর খোঁজখবর নাই, এখন তারা রাজনৈতিক কর্মকাণ্ডে সেখানে যাচ্ছে, লোকালি বাধা এবং এক প্রকার ধোলাইয়ের হাত থেকে নাহিদ তার গাড়িটা যেভাবে নিয়ে বের হয়েছে, সামনে ছাত্ররা তার গাড়ির উপর ঝাঁপাই পড়তেছিল, গাড়ি আস্তে আস্তে মানে ডইলে নিয়ে যাবে, অনেকটা এরকম তো ছিল, এরা না আসলে সাঁ করে গাড়িটা বাড়িয়ে গেছে। এরকম দৃশ্যপট অনেক কিছু কিন্তু একটা মেসেজ ক্রিয়েট করে ফেলে। তিনি বলছেন যে এবারে নির্বাচন অবাধ এবং সুষ্ঠু হবে, কারণ নির্বাচনের তারিখ পরিবর্তনের কোনো কারণ ডক্টর ইউনূসের কাছে নেই। তো আসিফ নাহিদের কপাল পড়লো। আমরা কেন বললাম, যদি উল্লেখযোগ্য সময় না পায়, এই স্বল্প সময়ে রাজনৈতিক পরিমণ্ডলে এনসিপি পিঠটা সোজা করে দাঁড়াইতে পারবে না, ইনভেস্টররা সরে যাবে। আওয়ামী লীগ যদি নির্বাচনে আসে, যদি না আসবে, যে নমুনা আমি আওয়ামী লীগের যতটুকু চিনি, কৌশলগতভাবে তারা নির্বাচনে অংশগ্রহণ করবে। ডাজন্ট ফ্যাক্ট শেখ হাসিনা প্রধান নাকি অন্য কেউ, আওয়ামী লীগ মাঠে থাকতে চাইবে। আর অন্তর্বর্তী সরকারের কাজ হবে সবাইকে সমান লেভেল প্লেইং ফিল্ড দেওয়া। তো যদি লেভেল প্লেইং ফিল্ড মানে তফসিল ঘোষণা করে, তখন আপনি এনসিপি সমন্বয়ক আর আওয়ামী লীগের একজন সাধারণ মানে যে কর্মী, তার মধ্যে কিন্তু আর পার্থক্য নাই। তখন মাঝে আরেকটা দৃশ্যপট তৈরি হবে। যাই হচ্ছে, এই সমন্বয়কদের জন্য, এনসিপির জন্য জগৎ কিন্তু ছোট হয়ে আসছে। এর উপরে দুর্নীতির অনেক গল্প আমরা শুনছি, দেখছি, এগুলো আরো এদেরকে বিপদে ফেলবে। বিপ্লব
অনেক সময় নেতাদেরকে খাইয়ে ফেলে। আমার কাছে মনে হচ্ছে সবচেয়ে বড় বোকামি ছিল উপদেষ্টা পরিষদে এরা যাওয়া, দ্বিতীয় হচ্ছে রাজনৈতিক দলটা গঠন করা। এই দল গঠন না করলে সবাই এদেরকে ভালোবাসতো, মানে বিপরীত যে রাজনৈতিক দলগুলো আছে যারা ক্ষমতার কাছাকাছি যেতে চায়। দেখা যাক কি হয়। তবে কোথাও না কোথাও ডক্টর মোহাম্মদ ইউনূস সম্ভবত এদের প্রতি আস্থা হারিয়ে ফেলেছেন তাদের বিভিন্ন কর্মকাণ্ডে, এটাই মনে হচ্ছে। যার কারণে বলছেন কোনো দাবির প্রেক্ষিতে নির্বাচন পিছাবেন না। আর এই দলটাকে ক্ষমতায় যাইতে হলে ভাই 2-4-5 বছর এদের সময় লাগবে টিম তৈরি করতে। সারা বাংলাদেশে বিএনপি, আওয়ামী লীগ, জামাতের বিপরীতে গিয়া নির্বাচন করে আপনি রাষ্ট্র ক্ষমতায় যাবেন, এটা অসম্ভব ইস্যু। শেখ হাসিনা এবং আওয়ামী লীগ ফিরছে, বিশেষ করে আওয়ামী লীগ ফিরছে, আওয়ামী লীগকে রাজনীতিতে ফেরানো হচ্ছে, আওয়ামী লীগকে রাজনীতিতে ফেরানোর প্রেসক্রিপশন এসে গেছে, এমন তথ্য নিয়ে যে আলোচনা চলছিল সেই আলোচনাকে এবার স্টাবলিশড করে দিলেন সাবেক সমন্বয়ক নাগরিক পার্টির হাসনাত আব্দুল্লাহ। হাসনাত আব্দুল্লাহ এই শেষ রাতে এসে একটি স্ট্যাটাস দিয়েছেন। তিনি তারিখ উল্লেখ করেছেন যে গত 11 মার্চ ক্যান্টনমেন্টে ডেকে নিয়ে তাকে সহ 2 জনকে, ছাত্রদের দলের 2 জনকে এই প্রস্তাব দেওয়া হয়েছে যেন তারা সমঝোতা ভিত্তিক রাজনীতি করে, আগামী নির্বাচনে সমঝোতা ভিত্তিক অংশগ্রহণ করে আওয়ামী লীগের সাথে। হাসনাত আব্দুল্লাহ যেটা বলেছেন সেই ক্ষেত্রে আওয়ামী লীগ আপাতত শেখ হাসিনাকে বাদ দিয়ে রিফাইন্ড আওয়ামী লীগ হিসেবেই রাজনীতিতে অংশগ্রহণ করতে চাই। সেই নামটাও তিনি বলে দিয়েছেন যে কাদের নেতৃত্বে এই আওয়ামী লীগ গঠিত হতে যাচ্ছে। সাবের হোসেন চৌধুরী এবং সাবেক স্পিকার শিরিন শারমিন চৌধুরী, এই 2 জনের নাম বলেছেন তিনি। এই 2 জনের নাম বলেছেন যে, এবং তাপসের নাম বলেছেন, শেখ হাসিনার আত্মীয় শেখ পরিবারের আরেকজন শেখ ফজলে নূর তাপস, ঢাকা দক্ষিণের মেয়র ছিলেন, তার নামও বলেছেন। এই 3 জনকে নিয়ে পরিকল্পনা সাজানো হচ্ছে এমনটা বলেছেন। আমি সহ আরো 2 জনের কাছে ক্যান্টনমেন্ট থেকে এই পরিকল্পনা উপস্থাপন করা হয় 11 মার্চ দুপুর 2:30টায়। আজকে থেকে প্রায় এখন থেকে 10 দিন আগের ঘটনা, যেটা তিনি আজকে এসে লিখলেন, একটু আগেই লিখলেন। 11 মার্চ দুপুর 2:30টায় তাদেরকে ক্যান্টনমেন্টে ডেকে নিয়ে প্রস্তাব দেওয়া হয়। তিনি লিখেছেন, আমাদেরকে প্রস্তাব দেওয়া হয় আসন সমঝোতার বিনিময়ে আমরা যেন এই প্রস্তাব মেনে নিই। আমাদেরকে বলা হয় ইতিমধ্যে একাধিক রাজনৈতিক দলকেও এই প্রস্তাব দেওয়া হয়েছে, তারা শর্ত সাপেক্ষে আওয়ামী লীগ পুনর্বাসনে রাজিও হয়ে গেছে। একটি বিরোধী দল থাকার চেয়ে একটি দুর্বল আওয়ামী লীগ সহ একাধিক বিরোধী দল থাকা নাকি ভালো। ফলশ্রুতিতে আপনি দেখবেন গত 2 দিন মিডিয়াতে আওয়ামী লীগের পক্ষে একাধিক রাজনীতিবিদ বয়ান দেয়া শুরু করেছে। আমাদেরকে আরো বলা হয় রিফাইন্ড আওয়ামী লীগ যাদের নিয়ে করা হবে তারা এপ্রিল-মে মাস থেকে শেখ পরিবারের অপরাধ স্বীকার করবে, হাসিনাকে অস্বীকার করবে এবং তারা বঙ্গবন্ধুর আওয়ামী লীগ করবে এমন প্রতিশ্রুতি দিয়ে জনগণের সামনে হাজির হবে। আমাদেরকে এই প্রস্তাব দেওয়া হলে আমরা তৎক্ষণাৎ এর বিরোধিতা করি এবং জানাই যে আওয়ামী লীগের পুনর্বাসনের পরিকল্পনা বাদ দিয়ে আওয়ামী লীগের বিচার নিয়ে কাজ করুন। এর উত্তরে বলা হয় আওয়ামী লীগকে ফিরতে কোনো ধরনের বাধা দিলে দেশে যে সংকট সৃষ্টি হবে তার দায়ভার আমাদের নিতে হবে এবং আওয়ামী লীগ মাস্ট কাম ব্যাক। তিনি আরো লিখেছেন, আলোচনার এক পর্যায়ে বলি, যে দল এখনো ক্ষমা চায় নাই, অপরাধ স্বীকার করে নাই, সেই দলকে আপনারা কিভাবে ক্ষমা করে দিবেন? অপরপক্ষ থেকে রেগে উত্তর আসে, ইউ পিপল নো নাথিং, ইউ লাইক উইজডম অ্যান্ড এক্সপিরিয়েন্স, উই আর ইন দিস সার্ভিস ফর অ্যাটলিস্ট 40 ইয়ার্স। তোমার বয়সের থেকে বেশি, তাছাড়া আওয়ামী লীগ ছাড়া ইনক্লুসিভ নির্বাচন হবে না। উত্তরে আমরা বলি, আওয়ামী লীগের সাথে কোনো ইনক্লুসিভিটি হতে পারে না। আওয়ামী লীগকে ফেরাতে হলে আমাদের লাশের উপর দিয়ে ফেরাতে হবে। আওয়ামী লীগ ফেরানোর চেষ্টা করা হলে যে সংকট তৈরি হবে তার দায়ভার আপনাদের নিতে হবে। পরে মিটিং অসমাপ্ত রেখেই আমরা চলে আসি। তিনি শেষে লিখেছেন যে কখনো এজেন্সি কখনো ক্যান্টনমেন্ট থেকে চাপ দেওয়া হয়েছে, আজকেও ক্যান্টনমেন্টের চাপকে অস্বীকার করে আমি আবারও আপনাদের উপরেই ভরসা করতে চাই। এই পোস্ট তিনি আরও লিখেছেন যে এই পোস্ট দেওয়ার পরে আমার কি হবে আমি জানি না, নানামুখী প্রেসারে আমাকে হয়তো পড়তে হবে, হয়তো বিপদেও পড়তে হতে পারে, কিন্তু আওয়ামী লীগ নিষিদ্ধের প্রশ্নে কোনো ধরনের আপোষ করার সুযোগ নেই। তিনি আশঙ্কা প্রকাশ করেছেন যে এই যে পোস্ট তিনি দিলেন একটু আগে, সেই পোস্ট দেওয়ার পরে হাসনাত আব্দুল্লাহর বিপদ হতে পারে। হাসনাত আব্দুল্লাহ কি টেকনিক্যালি একটা ভুল করে ফেললেন? তিনি এই মুহূর্তে সেনাবাহিনীকে মুখোমুখি দাঁড় করিয়ে তাদের রাজনৈতিক ভবিষ্যৎ কি একেবারে অনিশ্চিত করে ফেললেন? কারণ এই সেনাবাহিনীর বিপক্ষে এই ধরনের পোস্ট হয়তো সেনাবাহিনীর 2-4 জন তার সঙ্গে কথা বলেছে, যারা কথা বলেছে তাদের মধ্যে সেনাবাহিনীর 2-4 জন হয়তো ছিলেন, কিন্তু সরাসরি গোটা সেনাবাহিনীকে বিতর্কিত করা, এতে যদি সমস্ত সেনা সদস্যরা খেপে যায় তাতে করে এই যে নাগরিক পার্টি এদের ভবিষ্যৎ অন্ধকারের দিকেও চলে যেতে পারে বলে পর্যবেক্ষকরা কিন্তু বিশ্লেষণ করছেন। এর একটা জ্বলন্ত প্রমাণ আমরা দিতে পারি যে এই স্ট্যাটাস যখন হাসনাত আব্দুল্লাহ রাত 2টার দিকে দিচ্ছেন, তা সেই রাতেই বরিশালে তার দলের যিনি আহ্বায়ক নাহিদ ইসলাম তিনি কিন্তু লাঞ্ছিত হয়েছেন। বরিশাল সফরে গিয়ে তিনি তার সহকর্মীদের দ্বারা লাঞ্ছিত হয়েছেন, তাকে ভুয়া স্লোগান দিতে দেখা গেছে তার বিরুদ্ধে।
তার অপসারণ দাবি করা হয়েছে, তার পদত্যাগ দাবি করা হয়েছে এবং নাহিদের পরবর্তী যে মিটিং ছিল ঝালকাঠিতে, সেই ঝালকাঠির মিটিংও শোনা যাচ্ছে তিনি বাতিল করেছেন, বাতিল করে হয়তো ঢাকায় ফিরে আসছেন। অর্থাৎ নিজেদের মধ্যে, ঢাকার বাইরে নিজেদের মধ্যে যখন নিজেদের অস্তিত্ব নিয়েই এখনো সংকটের মধ্যে তারা রয়েছে, নিজেদের মধ্যে প্রচুর বিভাজন রয়েছে, ঢাকাতেও আমরা দেখছি একাধিক দলের জন্ম হচ্ছে, তাদের নিজেদের মধ্যে ঐক্যের অভাব রয়েছে, ঠিক সেই সময়ে তিনি যে সেনাবাহিনীকে প্রতিপক্ষ বানিয়ে দিলেন এবং সেনাবাহিনীকে প্রতিপক্ষ বানানোর ফলে তাদের রাজনৈতিক অবস্থা কোন দিকে যাবে সেটা একটা বড় প্রসঙ্গ। যে তিনি নিজেই যেটা লিখেছেন যে এই পোস্ট দেওয়ার পরে আমার কি হবে, আমার কোন বিপদ হবে আমি জানি না। আমার মনে হয় যে টেকনিক্যালি একটু ভুল করে ফেললেন সেনাবাহিনীকে প্রতিপক্ষ বানিয়ে। কিন্তু এই আলোচনার মুখ্য যে উদ্দেশ্যটা, আলোচনাটা কেন করা, কদিন থেকেই আলোচনা, এই মাস জুড়েই আলোচনা চলছে, মাস জুড়ে নানা রকমের আলোচনা ছিল। মার্চেই শেখ হাসিনা ফিরবেন, মার্চেই আওয়ামী লীগের কিছু হবে, ঈদ 26শে মার্চের আগে কিছু একটা ঘটবে। গতকালকে একটা বড় খবর তৈরি হয়েছে, বড় খবর মানে আমেরিকার একটা বাংলা টেলিভিশন চ্যানেল থেকে বলা হয়েছে আওয়ামী লীগের নেতাদের জামিনে মুক্তি দেওয়ার প্রসেস শুরু হয়েছে। 101 কিংবা 103 জন জঙ্গির তালিকা পাঠানো হয়েছে বাংলাদেশ সরকারের কাছে, যাদেরকে অ্যারেস্ট করার জন্য বলা হয়েছে, যাদের মধ্যে সরকারের খুব কাছের অনেকেই রয়েছেন। এবং কারা রয়েছেন খুব সহজেই বোঝা যায়, সেই নামগুলো আলোচনা করতে চায় না, কারণ হচ্ছে যে সেই নামগুলো অথেন্টিক কিনা সেটা আমরা নিশ্চিত নই। এই কানাঘুষাগুলো চলছে, আমেরিকার একটা টেলিভিশন চ্যানেল এই কথাগুলো বলছে, তারা বলছে তাদের কাছ থেকে আপনারা শুনে নিতে পারেন, কিন্তু আমরা আমাদের প্ল্যাটফর্ম থেকে বলতে চাই না। কিন্তু যে আলোচনাগুলো চলছিল সেই আলোচনার একটা বাস্তবতা তৈরি হলো হাসনাত আব্দুল্লাহর এই স্ট্যাটাসের প্রেক্ষিতে। তার মানে আমেরিকা এবং ভারত থেকে প্রেসক্রিপশন এসেছে আওয়ামী লীগকে রাজনীতিতে ফেরাতে হবে, আওয়ামী লীগের উপরে যে টর্চার চলেছে সেই টর্চার থেকে সরকারকে ইউটার্ন নিতে হবে, এবং সেই প্রসেস শুরু হয়ে গেছে। সেই প্রসেস যখন হাসনাত আব্দুল্লাহকে যখন গত 11 মার্চ এই প্রস্তাব দেওয়া হয়েছে, 10 দিন পরে তিনি নিরুপায় হয়ে তিনি হয়তো আর কোনো কুলকিনারা পাননি, কোথাও হয়তো তিনি সুযোগ পান নাই, তার কথাগুলোর কেউ মূল্য দেয়নি, সেই কারণে 10 দিন পরে এসে সামাজিক যোগাযোগ মাধ্যমে এরকম স্ট্যাটাস দিয়েছেন। দর্শক, আপনাদেরকে যে সমস্ত প্রতিবেদন দেখানো হলো, এই সমস্ত প্রতিবেদন দেখার পর আপনাদের মন্তব্য কি, এবং বর্তমান সময়ে অন্তর্বর্তীকালীন সরকার, সেনাপ্রধান এবং নতুন যে রাজনৈতিক দলটা হয়েছে, এই দলের কিছু সমন্বয়কদের কথা নিয়ে যেই সমালোচনাটা চলতেছে বাংলাদেশে, এর শেষটা কোথায় হবে আর কার মাধ্যমে শেষ হবে, এই বিষয়টা কিন্তু অবশ্যই আপনাদের এই বিষয়টা নিয়ে আপনাদের কি মনে হচ্ছে, অবশ্যই কিন্তু আপনাদের গুরুত্বপূর্ণ একটি মন্তব্য করে যাবেন আমাদের ভিডিও কমেন্ট বক্সে, কারণ আপনাদের মন্তব্যগুলো আমাদের কাছে অনেক গুরুত্বপূর্ণ। ভিডিওটি ছিল এতটুকুই, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। ততদিন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আপনাদের আশেপাশের মানুষগুলোকে নিয়ে একসঙ্গে ভালো থাকার চেষ্টা করুন। আল্লাহ হাফেজ।